আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে জানালেন ইসি সচিব আখতার আহমেদ। তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকেই মাইনাস হবে মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান জোরদারের আহ্বান। শেখ হাসিনার আমলে আড়ি পাতা যন্ত্র কেনা ও ব্যবহারের বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। অভিযোগ পরিবারের, ট্রাইব্যুনালে নয় আইন মন্ত্রণালয়ে লেখা হয় তার মৃত্যুদণ্ডের রায়। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের। 70 ট্রাক জব্দ, এক ইউপি চেয়ারম্যান গ্রেফতার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধে প্রশাসনকে রোডম্যাপ দেওয়ার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। ডাকসু নির্বাচনে ভিপি পদে ফর্ম নিলেন 5 জন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, অংশীজনদের সঙ্গে সংলাপ, আইন বিধি সংশোধন সহ ভোট প্রস্তুতির সার্বিক পরিকল্পনা থাকবে রোডম্যাপে। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এর পরপরই যেন ব্যস্ততা বেড়ে গেছে নির্বাচন কমিশনে। আগামী ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হবে তফসিল। আগামী সপ্তাহেই আসছে নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। মূলত জাতীয় নির্বাচনের বেশ আগেই রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ হবে তাই থাকে রোডম্যাপে। কি কি বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোডম্যাপেই আপনাদেরকে বলে দিব। এই মুহূর্তে আপনারা এটা জিনিস শুধু জানেন সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যদি আইন বিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। আপনাকে যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমি বলবো যে এটা আমার প্রতি বোধহয় ঠিক হচ্ছে না। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2007-8 সাল থেকেই কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 1.5 বছর আগে 2022 সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন তা পরে জানাবেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এসব করা হচ্ছে। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। আরো যে সব ভাই আছে, সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। বেশ কিছুদিন থেকেই আলোচনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিতর্কও পিছু ছাড়ছে না তার। বিমানবন্দরে অস্ত্রকাণ্ডের পর এবার চাঁদাবাজিতে এসেছে তার নাম। তবে এসব কিছুকেই উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন তিনি। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরকম
অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাং করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানাল আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম, কিন্তু গত 2024 সালের 5ই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া, ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তা আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার ফুটেজে যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না মোটরসাইকেল একজন যাচ্ছে সাদাই পরে। এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। তিনি জানান, রাজনীতিতে যুক্ত হবার কারণে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। নির্বাচনকালীন বলতে অন্য কোনো সরকারের কথা, এই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না, যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায় থেকে। যে এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। অন্তর্বর্তী সরকার 1 বছরে প্রত্যাশিত মাত্রায় কাজ করতে পারেনি বলেও স্বীকার করেন এই উপদেষ্টা। তো এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। শেখ হাসিনার আমলে নাগরিক অধিকার হরণ করতে আড়ি পাতার যন্ত্র ব্যবহার ও কেনার বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। অন্তর্বর্তী সরকার এসব আড়ি পাতার যন্ত্র ব্যবহার করছে না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। এ সময় প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলেও জানায় প্রেস উইং। মনির হোসেন তপুর রিপোর্ট। আওয়ামী লীগ আমলে দেশের নাগরিকদের ফোনালাপ ও কথোপকথন ফাঁস করার জন্য ব্যবহার করা হতো অত্যাধুনিক আড়ি পাতার যন্ত্র। এই যন্ত্রের কিছু চালান ইসরায়েল থেকে এসেছিল। বিভিন্ন অপকর্ম ও উদ্দেশ্য হাসিলের জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে প্রধান করে কমিটি গঠন করেছে সরকার। বাঙালিরা অনেক আরাম দিছিলাম তো, অনেক সুখ দিছিলাম তো, সেটাকে এখন পুরাই নষ্ট। এছাড়া পুলিশের ব্যবহারের জন্য মারণাস্ত্র কোন প্রক্রিয়ায় কেনা হয়েছে তা খতিয়ে দেখতে পৃথক কমিটি করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কিছু হিসাবে আসছে প্রায় $300 মিলিয়ন, কেউ বলছেন প্রায় $200 মিলিয়ন সার্ভেইলেন্স ইকুইপমেন্ট কেনা হয়েছিল। এবং গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য। আমরা যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। এদিকে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। এই সফরের ফলে মালয়েশিয়া ও বাংলাদেশের নিরাপত্তা এজেন্সির মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে বলেও জানান তিনি। নিউ রিক্রুটমেন্টের বিষয়ে আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ার গিভার, আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এজিং হচ্ছে, আর সিকিউরিটি গার্ড, ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন। তো এই দুইটা বিষয়ে তাদেরকে আরও বলা হয়েছে এবং আমরা আশা করছি এটার বিষয়ে প্রোগ্রেস দেখব। এর আগে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে
উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংবিধান সংস্কার কমিশন ছাড়া 10টি সংস্কার কমিশনের করা 366টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 37টি সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যাওয়ার আগেই নির্দেশ দিয়েছিলেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকেই মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি। গুলশানের চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান আরও জোরদার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় শঙ্কা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। এরকম অনেক উপদেষ্টার ব্যক্তিগত স্টাফদের সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তাদেরকে দুদকে ডাকা হয়েছে এবং অনুসন্ধান আছে, সেগুলো তো পূর্ণাঙ্গ তদন্ত এখনো হয়নি। তো সুতরাং এই সরকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা, সততা প্রমাণের জন্য নিজেদেরকে উদ্যোগী হয়ে এই সমস্ত তদন্তগুলো পরিচালনা করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রসিকিউশন। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার প্রত্যক্ষদর্শী এক সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ওই সাক্ষীর কর্মরত প্রতিষ্ঠানের প্রধান ও পুলিশকে সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সাক্ষীর বিপক্ষে কোনো পোস্টার, ব্যানার থাকলে তা অপসারণ করতে বলা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে তাদের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হুম্মাম আরও বলেন, তার বাবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয় তার মৃত্যুদণ্ডের রায়। তরিক ইসলামের রিপোর্ট। সালাউদ্দিন কাদের চৌধুরী প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2015 সালের 22 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে তার ফাঁসি কার্যকর করা হয়। রাজধানীর ধানমন্ডিতে তাদের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর উপর নির্মম অত্যাচারের কথা তুলে ধরেন তার স্ত্রী ফরহাদ চৌধুরী ও বড় ছেলে ফয়সাল কাদের চৌধুরী। রাতের বেলা ওনাকে নিয়ে যায়, তারপরে সারা রাত টর্চার করে পিজি হসপিটালে নিয়ে যায়। পিজি হাসপাতালের একটা ভিডিও, ওনাকে যখন বের করে আনছে, মেরে তার এখানে সব জায়গায় রক্ত, ভিডিও আমার কাছে আছে। ওই ভিডিওটা তখন আমি খুব একটা কাউকে দেখাতে পারি নাই, ওর তখন সুযোগ ছিল না, আর তখন খুব একটা মানুষের ইন্টারেস্টেডও ছিল না। সবাই ভাবতে হয়তো উনি তো যুদ্ধ অপরাধী, কিন্তু এখনও তো এত মানুষকে মেরেছে এরা। আমি চাই না যে ওরকমভাবে কারো টর্চার হোক। এই ট্রাইব্যুনালটা তখন করা হয়েছিল খুন করবার জন্য, জাস্ট একটা জিনিস প্রমাণ করার জন্য যে শেখ হাসিনা খুন করতে পারে। এটাই কিন্তু আমার বাবাকে ফাঁসি দিয়ে, বাকি জনদেরকে ফাঁসি দিয়ে একটা জিনিস, তখনই তার যেই ক্ষমতা, সে তখন ভয়
যেটা ভয় ভীতি দিয়ে সে যেটা সবাইকে চালাতে পারত, সেই জিনিসটা সে প্রমাণ করতে চেয়েছিল এবং সেটাই সে করতে পেরেছে গত 15 বছর ধরে। হুম্মাম চৌধুরী অভিযোগ করেন ট্রাইব্যুনাল নয়, তার বাবাকে জুডিশিয়ালি মার্ডার করা হয়। সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয় তার বাবার পক্ষের সাক্ষীকে দেশে আসার অনুমতি দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার এইম খালি একটাই ছিল, তার প্রতিপক্ষ যারা আছে, যারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে, তাদেরকে যেভাবে করে হোক না কেন তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া। দুনিয়ার মধ্যে যতগুলি আপনারা আজ পর্যন্ত ডিকটেটর দেখেছেন, সবাই কিন্তু একই ধরনের কাজই করত। তাদের মেইন জিনিস ছিল যে এই হত্যা, গুম, খুন এগুলোর মাধ্যমেই কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতো। শেখ হাসিনাও একই জিনিস করেছে। এই গেম প্ল্যানের মধ্যেই আমার বাবাও ফেসে যায়। আমার বাবাকে 20টা চার্জ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। এই 20টা চার্জকে তারা প্রমাণ করার জন্য অথবা আমাদেরকে ডিফেন্ড করার জন্য খালি 4 জন সাক্ষী এলাও করেছিল। এখন আমরা তাও লড়াই করে গিয়েছি। আপনারা এখানে যারা আছে তারা হয়তো মনে আছে আপনাদের, আমাদেরই একজন তৎকালীন একজন জজ, সে নিজে সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন। সে বলেছিলেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী তখন পাঞ্জাব ইউনিভার্সিটিতে তার সাথেই ছিলেন। সে নিজে আসতে পারেননি, তবে উনি তখনের জাস্টিস সিনহার কাছে সে পারমিশন চেয়েছিল যে যেহেতু আমি একজন সিটিং জাজ, আমি আপনার পারমিশন ছাড়া আমি এভিডেন্স দিতে যেতে পারি না, আপনি কি অনুমতি দিবেন কিনা। জাস্টিস সিনহা অনুমতি দেননি। তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ, এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল। আমরা অনেক চেষ্টা করেছি এই তখন কমব্যাট করতে, তখন আমরা ওই সুযোগ ছিল না, কারণ পুরা সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল। বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে, এভিডেন্সগুলো আমাদেরকে যদি ঠিকমতো দিয়ে দিতে পারে। আমরা ওই চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই। সেই জন্যই আমরা যদি চেতাম এই কাগজ নিয়ে কিন্তু আমরা অলরেডি হয়তো বা কোর্টে চলে যেতে পারতাম, কিন্তু আমরা ওভাবে যেতে চাচ্ছি না। আমরা চাই যে যেভাবে একটা ফর্ম্যালিটি যেটা মেনটেন করতে হয়, ওই ফর্ম্যালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব। এই সময় তৎকালীন ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তার পরিবারের সদস্যরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে জড়িতদের তালিকাও চেয়েছে উচ্চ আদালত। এদিকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে অবৈধ পাথরবাহী 70টি ট্রাক জব্দ করে যৌথ বাহিনী। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্যচিত্রে মিজান শাহজাহানের রিপোর্ট। নানা আকৃতির পাথর, তার মধ্য দিয়ে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ঝলধারা। এই অপরূপ দৃশ্যে নিজেকে ক্যামেরাবন্দি করতে হাজারো পর্যটক ছুটে যেতেন সিলেটের ভোলাগঞ্জে। কিন্তু গত কয়েক মাসে পাথর খেকোদের লুটপাটে সৌন্দর্য হারিয়ে পর্যটন কেন্দ্রটি এখন বালুর চরে পরিণত হয়েছে। দিন দুপুরে চলেছে লুটপাট। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিলেও তা জোরালো ছিল না, ফলে পাথর লুট ঠেকানো যায়নি। এমন অভিযোগ করে স্থানীয়রা বলছেন দায় এড়াতে পারে না প্রশাসন। এখন আইসা দেখি যে সাদা পাথর এলাকায় সাদা পাথর নাই, আছে শুধু বালু, বালুর চরের মতো হয়ে গেছে। জানতে পারলাম এখানে চরের এই পাথর সব বিভিন্ন মানুষের লুটপাট করে নিয়ে যাচ্ছে। তো প্রশাসনের কোনো ভূমিকা এখানে আছে বলে আমার মনে হয় না। রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে। তারা আগে কেন এটা করবে? হ্যাঁ, তারা আগে দেখবো না। এটা একটা রাত্রি বেলায় এতগুলো পাথর হারাই গেল, এটা আসলে কেমন ভাবে হারাইলো। সাদা পাথর পর্যটন কেন্দ্রে যেখানে বড় বড় পাথর ছিল, সেখানে এখন বিশাল বিশাল গর্ত। প্রায় 80% পাথর এরই মধ্যে লুট করা হয়েছে। কয়েক মাস ধরে পর্যটন কেন্দ্রটি সর্বনাশ করার পর এখন তৎপরতা দেখাচ্ছে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো। বহিষ্কার ও অভিযানের মধ্য দিয়ে হারানো অতীত ফিরিয়ে আনা যাবে কিনা তা নিয়ে শঙ্কিত পরিবেশবাদীরা। বিষয়টি নিয়ে রিট করা হয়েছে হাইকোর্টে।
আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে যে পাথরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে প্রশাসনকে বলছে 7 দিনের মধ্যে ওই এলাকায় এসে স্থাপন করা এবং সেই ব্যাপারে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলো করতে বলেছেন। এদিকে পাথর চুরির দায়ে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে বালু ও পাথর লুটপাটের মামলা রয়েছে। এদিকে সাদা পাথর পর্যটন কেন্দ্রের আগের অবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন। এর অংশ হিসাবে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছিল, যেটা পর্যায়ক্রমে এখানে ফেরত নিয়ে আসা হচ্ছে এবং একই সাথে আমাদের যৌথ বাহিনীর অভিযানে 130 ট্রাকের বেশি মালামাল জব্দ করা হয়েছে, যেগুলো এখানে ফেরত নিয়ে আসা হচ্ছে এবং আমরা এগুলো পর্যায়ক্রমে এখানে প্রতিস্থাপন করব। সিলেটে পাথর আসে সীমান্তের ওপারে ভারতের পাহাড়ি নদী থেকে। বহু বছর ধরে পানির স্রোতের সঙ্গে এসব পাথর এসে কোয়ারি তৈরি হয়েছে। 2020 সালের আগে সংরক্ষিত এলাকা বাদে সিলেটের 8টি কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো। তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে 2020 সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়নি। মিজান শাহজাহান, এটিএন বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধে প্রশাসনকে রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, হলের রাজনীতি বন্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ না নেওয়ায় নানা পক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করছে। আর উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিব জানিয়েছেন, হল রাজনীতির নিষিদ্ধকরণ নয়, তার রূপরেখা তৈরিতে একটি কমিটি গঠনের আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের তৃতীয় দিনে ভিপি পদে ফর্ম নিয়েছেন 5 জন। আদিন সজীবের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া বইছে জোরে সোরে। হাতে সময়ও কম, তাই তৃতীয় দিনের মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। ভিপি পদে 5 জন সহ মোট 22 জন মনোনয়ন সংগ্রহ করেছেন এদিন। ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদে এ নিয়ে মোট 42 জন দেখিয়েছেন প্রার্থী হবার আগ্রহ। বিতরণ চলবে 18 আগস্ট পর্যন্ত। ভিপি পদে 10 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 2 জন, সম্পাদক পদে 18 জন, সদস্য পদে 11 জন মনোনয়নপত্র ডাকসু ইলেকশন করার জন্য সংগ্রহ করেছে। আলোচিত ছাত্র সংগঠনগুলোর নির্বাচনী প্যানেল বা প্রার্থীদের বিষয়টি এখনো স্পষ্ট না হলেও নির্বাচনের মাঠে সক্রিয় সবাই। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদ বলছে, হল রাজনীতি নিয়ে কোনো ছাড় নয়, বন্ধে দ্রুতই দিতে হবে রোডম্যাপ। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে, কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ের সেটা প্রতিফলিত হবে। সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনুপস্থিত দেখছি। অনতিবিলম্বে হলে কিভাবে অফিসিয়ালি এই ছাত্র রাজনীতি বন্ধ করা যায় সেই প্রক্রিয়া অগ্রসর হন। এদিকে ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের একটি প্রতিনিধি দল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, তাদের হল কমিটি বাতিল করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোন ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে, যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠনের, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে। তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। এ সময় গুপ্ত রাজনীতি বন্ধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি প্রতিটি ছাত্র সংগঠনের প্রাথমিক সদস্য তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রাখার দাবিও জানায় ছাত্রদল। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। লেজুর বৃত্তির রাজনীতিকে প্রমোট করতে এতদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্র রাজনীতিকে ভয়ের পর্যায়ে নেওয়া হয়েছিল, যে কারণে শিক্ষার্থীরা সে সময় ট্রমার ভেতরে দিয়ে দিন পার করত। এই জাতীয় প্রেসক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনার শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলে নারী সহ অন্যান্য ধর্মের অনুসারীদের প্রতিনিধিত্ব থাকবে উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে যে ভয়ের সৃষ্টি হয়েছে তা দূর করতে শিবির কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, সকলের অংশগ্রহণে স্বাধীন শিক্ষা কমিশন গঠন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ প্রতিষ্ঠা, যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদ গঠন, মাদ্রাসার শিক্ষা সংস্কার ও নারী শিক্ষা প্রসারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সহ ৩০ দফা শিক্ষা প্রস্তাবনা ঘোষণা করেন শিবির সভাপতি। যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না, যাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না, উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না, তো তাদের কাজই হবে যে প্রতিপক্ষকে বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া, বিভিন্ন তাদের উপরে প্রোপাগান্ডা চালানো, মিথ্যাচার করা। তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার। কারণ আবু সাইদ, মুগ্ধ তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার, আগের সংস্কৃতি সবকিছু থাকবে। দেশের উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সবগুলো গেট। পানিবন্দী তিস্তা পাড়ের অন্তত ১৫,০০০ মানুষ। এদিকে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি, এতে প্লাবিত হয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চল সহ বিভিন্ন এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। উজানের ঢলে রাজশাহী অঞ্চলে প্রতিদিনই গড়ে ১০ থেকে ১২ সেন্টিমিটার করে বাড়ছে পদ্মার পানি। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল। খানপুর, খিদিরপুর ও চরমাজার দিয়ার এলাকা থেকে গবাদি পশু সহ উঁচু এলাকায় এসে আশ্রয় নিচ্ছে অনেক পরিবার। যদিও আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের। সব বছরে সমস্যা, আমার নদীর বাঁধনের দরকার আছে, রাস্তাঘাট তলে গেছে, ভাত পানি খাওয়ার অসুবিধা হয়েছে, মানুষ ব্যবহার করবার পায় না, মানে কামাই কাজ করার কোনো বুদ্ধি নাই। পানি হইলে তো বিভিন্ন সমস্যা, যাওয়া যায় না, মানে বিভিন্ন সমস্যা, মানে যে খাওয়া খাদ্যর মানে কোনো সংকেত এগুলো কোথাও বাইরে না গেলে তো সমস্যা। নীলফামারী ও লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। এতে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। ডিমলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়ি বাড়ি, টেপাখড়ি বাড়ি, গয়াবাড়ি সহ ২০টি গ্রামের প্রায় ১৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলের ক্ষেত। সর্বক্ষা বাঁধ সংলগ্ন যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার গুলো আছে, টি বাঁধ, আই বাঁধ, সেই স্ট্রাকচার গুলোতে আমরা সতর্ক অবস্থানে আছি এবং সেই জায়গায় জনগণ এবং জনসাধারণ প্রবেশের ক্ষেত্রে কিছু কিছু নিষেধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে আপনার স্ট্রাকচার এবং জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এদিকে পানি আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতি ও ঝুঁকিপূর্ণ বাঁধ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা সহ পানির প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটি খুলে রাখা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। হজ ও উমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, হজ যাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা এজেন্সিগুলোর সাথে আর্থিক লেনদেনে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শুধুমাত্র অর্থের জন্য গুরুতর অসুস্থ কাউকে হজে না পাঠানোর জন্য এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী হজ ও ওমরা মেলার আয়োজন করেছে নিবন্ধিত হজ এজেন্সিদের সংগঠন হাব। একই ছাদের নিচে এ মেলায় অংশ নিয়েছে শতাধিক বেসরকারি হজ এজেন্সি, যেখানে হজ যাত্রীদের জন্য রাখা হয়েছে বিশেষ সব প্যাকেজ। আমাদের বিশেষ সুবিধা হলো আমাদের ১,৮৫,০০০ ওমরা প্যাকেজ আছে নেক্সট মান্থ। এটাতে ৩৫ জনে 2 জন সম্পূর্ণ ফ্রি যেতে পারবেন, সমস্ত খরচ আমাদের, অথবা 3টা টিকিট ফ্রি পাবেন। এবং মেলা উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন হজের প্যাকেজ, উমরা প্যাকেজ বিশেষ ছাড়ে এবং বিশেষ সুবিধা, বিশেষ করে আমাদের যে প্রতিশ্রুতি, যেটা কমিটমেন্ট দেয় আমরা, সেই কমিটমেন্ট শতভাগ রক্ষা করার চেষ্টা করি। মেলায় উমরা ও হজ নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন হজ এজেন্সিদের সংগঠন হাব। খালিদ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, এজেন্সির কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া সহ যে কোনো অনিয়মে জড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আরও জানান, বিমান ভাড়া কমানো সহ যেসব এজেন্সি নামমাত্র হজ যাত্রী পাঠান তাদেরকে বাদ দেওয়া হবে। এজেন্সি মালিকদের মাধ্যমে হজ যাত্রীদের দিয়ে স্বর্ণ চোরাচালান ও নিষিদ্ধ দ্রব্য বহনের সমালোচনাও করেন উপদেষ্টা।
নামমাত্র এজেন্সি, একজন লোক পাঠায়, দুজন লোক পাঠায় অথবা পাঠায় না, 3 বছর যাবৎ পাঠায় নাই, এরকম এজেন্সির শত শত এজেন্সি আছে। আমরা এদেরকে মাইনাস করতে চাই, কারণ এই বিজনেসে যদি আপনি না থাকেন, আপনি একজন হাজি পাঠাবেন অথবা পাঠাবেন না, এটা আমরা বিব্রত হই। হাবের সহযোগিতায় 2026 সালে নির্বিঘ্নে হজ যাত্রা নিশ্চিতে কঠোর মনিটরিং এর কথাও জানান ধর্ম উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে 104 জনের মৃত্যু হল। দেশে বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 325 জন ডেঙ্গু রোগী। এবছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত 25,324 জন। রাজধানীর পাশাপাশি মফস্বলেও এডিস মশা ছড়িয়ে পড়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রেপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ যারা গুম খুন করেছে তাদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অপরাধীদের বিচারের দাবিতে তেজগাঁও থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। মিছিলটি তেজগাঁও হোন্ডাগলি থেকে ফার্মগেট হয়ে কারণবাজার টিসিবি ভবনের সামনে গিয়ে শেষ হয়। বলতে চাই না, তারা নির্বাচন তারা জিতবেন কিনা বাংলাদেশের মুরব্বীরা সে ব্যাপারে সন্দেহ পোষণ করছে। এই কারণেই তারা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন যাচ্ছেন, অর্থাৎ নির্বাচন যেন না হয় এই জন্য তারা চক্রান্ত করছেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, কাউকে অযোগ্য ঘোষণা করা হলে তা গণতন্ত্রের জন্য হুমকি। তবে এই সরকারকে পুরোপুরি নিরপেক্ষ মনে না করলেও বর্তমান ইস্যুতে আস্থা রাখতে চায় জাতীয় পার্টি। সাক্ষাতে সিইসিকে সকল দলের সাথে কথা বলে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ দেওয়া হয় বলেও জানান দেন তিনি। নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচনের আইনে আরপিওতে, তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না। জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে, আমি এটা খুব দুঃখজনক। আমি মনে করি যারা এই দাবিটি তুলছে তারা এই দাবি থেকে প্রত্যাহার করে দেশের স্বার্থে জাতীয় পার্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা দেশ গঠন করব। চাঁদাবাজির নাটক সাজিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জানে আলম অপুকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে। সকালে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন অপুর স্ত্রী আনিসা। পূর্বে অপুর বিরুদ্ধে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই দাবি করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ফাঁসানো হয়েছে তাকে। জানান 31 জুলাই মধ্যরাত থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত অপুকে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় জোরপূর্বক জবানবন্দি নেওয়ারও অভিযোগ করেন তিনি। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অপুর স্ত্রী। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরে গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ নাম সে বলে না। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 229 জন বিদেশি নাগরিককে প্রবেশ করতে দেয়নি দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তারা প্রবেশ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এদের মধ্যে 204 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়াও ভারতের 14 জন, শ্রীলঙ্কার 3, পাকিস্তানের 3, ইন্দোনেশিয়ার 3 এবং কম্বোডিয়ার 2 জন নাগরিক রয়েছেন। প্রবেশ করতে না দেওয়ার কারণে সম্পর্কে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়া হোটেল বুকিং, বিমানের রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, এদের সবাই মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা এবং কাজের উদ্দেশ্যে এসেছিল। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত 3 দিনব্যাপী হজ ও উমরা ফেয়ার 2025-এর কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের স্টলের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক রাফাতুল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার, সিনিয়র সহ সভাপতি শামীম সাইদি সহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ। এ সময় রাফাতুল্লাহ খান বলেন, হজ গমনোচ্ছুদের সহযোগিতা করাই আল আরাফা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ব্যাংকটি ধারাবাহিকভাবে হজ ও উমরাহ গমনোচ্ছুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর আগে সকালে হজ ও উমরাহ ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালেদ হোসেন। এবার খেলার খবর। দেশের ফুটবলে বগুড়ার খেলোয়াড়দের সুনাম দীর্ঘদিনের। সোনালী দিনের সেই ফুটবলাররা একসময় জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন, বিদেশের মাটিতে খেলেও সুনাম কুড়িয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে বগুড়া হারাতে বসেছে সেই ঐতিহ্য। বর্তমানে এই জেলা থেকে দীর্ঘদিন কেউ সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে। বগুড়ার ফুটবলের দৈন্যদশা নিয়ে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। বগুড়া শহীদ চান্দ স্টেডিয়াম, আলতাফুন্নেসা খেলার মাঠ, MS ক্লাব ও করোনেশন স্কুল মাঠ ছিল জেলার ফুটবলারদের অনুশীলন ক্ষেত্র। এই মাঠগুলোতেই প্রতিনিয়ত বয়সভিত্তিক লিগের খেলা আয়োজন করা হতো। তাদের মধ্য থেকে অনেকে জাতীয় দলে খেলেছেন। মাঠ সমস্যা এবং জেলা ক্রীড়া সংস্থার অনীহার কারণে দীর্ঘদিন এই জেলায় কোনো টুর্নামেন্টই হয় না। তাছাড়া ভালো মানের কোচ না থাকায় নতুন ফুটবলারও তৈরি হচ্ছে না। আমরা চাই বেশি বেশি লিগ হোক, বেশি বেশি মাঠ হোক, আমাদের প্র্যাকটিস হোক, ইউনিক নতুন নতুন প্লেয়ার বের হোক। একাডেমির অনেক খেলা হয়, অনেক আমাদের একাডেমির ছেলেমেয়ের সাথে প্র্যাকটিস করলে নিজেদের ভিতরে অনেক সম্পর্ক হয়, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, পাসিং খেলা ভালো হয়। ফুটবল স্টেডিয়াম যখন হবে বা যদি সরকার দিয়ে দেয় বা যদি আমরা আনতে পারি, তাহলে ঢাকার বি লিগ খেলা হবে, এখানে প্লেয়ার উঠে আসবে, সব খেলা দেখতে আসবে। খেলোয়াড়গুলো আসে, তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকে না, বিদায় তারা প্র্যাকটিস শেষে যারা তাদের এক্সট্রা ফুডিং বা স্পোর্টস গিয়ার্স এটা তাদের জন্য পড়া খুব কঠিন হয়ে যায়। শহীদ চান্দ স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘোষণা করার পর নতুন একটি ফুটবল স্টেডিয়াম তৈরি করার ঘোষণা দিয়েছিল তৎকালীন বিএনপি সরকার। রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ 18 বছরে কোনো স্টেডিয়াম তো দূরের কথা, মাঠও তৈরি করা হয়নি এই বগুড়ায়। আমরা রাজনীতির কারণে এখানে বগুড়া স্টেডিয়াম আর এই স্টেডিয়াম করার পাশটা হয় নাই। খেলার মাঠের প্রয়োজন এবং প্রচুর পরিমাণে টুর্নামেন্ট বা লিগের ব্যবস্থা করতে হবে, যা বগুড়া জেলা ক্রীড়া সংস্থা বা DF এর আন্ডার থেকে হচ্ছে না। শুধু বগুড়ায় না, সারা বাংলাদেশেই তাই। এই ক্ষেত্রে আমি মনে করব বগুড়াতে এই মুহূর্তে একটা ফুটবল স্টেডিয়ামের খুবই প্রয়োজন। ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলার হারানো গৌরব ফিরিয়ে আনতে আরো বেশি টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক। তাদের পক্ষ থেকে একটা দাবি আছে যে নতুন করে একটা ফুটবল স্টেডিয়াম করার জন্য, সেটা তারা ভাবছে, হয়তো সেইভাবেই আগাচ্ছে। আর খেলার বিষয়ে আমরা সামনে খুব শীঘ্রই আমাদের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব। আমরা বগুড়াবাসীর দাবি, জেলায় একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরি করা হলে এখান থেকে তৈরি হবে বড় কালু, আলফাজউদ্দিন আহমেদ গেদা এবং শাহজাহানদের মতো নামি দামি ফুটবলার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। একটি ঘোষণা। ATN বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে ATN বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে জানালেন ইসি সচিব আখতার আহমেদ। তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকেই মাইনাস হবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান জোরদারের আহ্বান।
শেখ হাসিনার আমলে আড়ি পাতা যন্ত্র কেনা ও ব্যবহারের বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। অভিযোগ পরিবারের, ট্রাইব্যুনালে নয় আইন মন্ত্রণালয়ে লেখা হয় তার মৃত্যুদণ্ডের রায়। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের। 70 ট্রাক জব্দ, এক ইউপি চেয়ারম্যান গ্রেফতার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধে প্রশাসনকে রোডম্যাপ দেওয়ার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। ডাকসু নির্বাচনে ভিপি পদে ফর্ম নিলেন 5 জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।